আমাদের বালি ট্যুরের এই পর্যায়ে আমরা যাচ্ছি একটা ভয়ঙ্কর সুন্দর জিনিস দেখতে। এইরকম রিস্কি সিঁড়ি বেয়ে আর পাথর বেয়ে নেমে আমরা এমন একটা বিচে যাব যেটাকে বলা হয় বিশ্বের সবচেয়ে ভয়ঙ্করতম বিচগুলোর মধ্যে একটা। বালির এই ভয়ঙ্কর বিচটির নাম কেলিংকিং বিচ। আজকে আমরা চলছি কেলিংকিং বিচে। বালির নুসা পেনিদাতে অবস্থিত এই কেলিংকিং বিচ নিয়ে আমাদের আজকের এই এপিসোড। নুসা পেনিদাতে আমাদের রেন্ট করা বাইক নিয়ে আমাদের রিসোর্ট থেকে আমরা আজকে যাচ্ছি কেলিংকিং বিচে। কেলিংকিং বিচ নুসা পেনিদাতে অবস্থিত। বালি আসলে একটা মাস্ট ভিজিট প্লেস। এখানে ট্যুরিস্টরা অবশ্যই আসে এবং এটা একটা সিগনেচার প্লেসও বটে। এখান থেকে ইনস্টাগ্রাম ফটো তোলে সবাই। আমাদের আগের এপিসোডগুলোতে কিভাবে বালি থেকে নুসা পেনিদাতে আসা যায় তার সহজ কিছু টিপস দিয়েছি। নুসা পেনিদাতে আমরা কোন রিসোর্টে ছিলাম, সেই রিসোর্টটি ভালো না খারাপ, কিভাবে আমরা বাইক রেন্ট করেছি, বাইক রেন্ট কত পড়েছিল আমাদের পার ডে, আর বাইক রেন্ট পলিসিটা কি, তার সব কিছু আমাদের আগের এপিসোডগুলোতে দেওয়া আছে। আমাদের আগের এপিসোডগুলো যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই আগের এপিসোডগুলো দেখে আসবেন। আমাদের রিসোর্ট থেকে প্রায় 50 মিনিট বাইক ড্রাইভ শেষে আমরা কেলিংকিং বিচের পার্কিংয়ে চলে আসি। পার্কিংয়ে প্রতিটি বাইকের জন্য 10,000 আইডিয়ার করে পার্কিং চার্জ দিতে হয়। আমরা ব্রেকফাস্ট করতে বসছি এইরকম একটা রেস্টুরেন্টে। এখানে সামনে থেকেই মনে হয় নামতে হবে। এখানে মানুষজন ছবি তুলতেছে। ফটোগ্রাফারের অবস্থা দেখে কিছু করার নাই, ছবি তুলতে হবে। এখানে অনেকে আসে যারা নামে না, জাস্ট ছবি তুলে ইনস্টাগ্রামের জন্য। সো আমাদের নামার প্ল্যান আছে। এখন যদি না নামতে পারি তাহলে আমাদের ওরকমই করা লাগবে। গতকালকে ডায়মন্ড বিচে আমরা প্র্যাকটিস করে আসছি, বাট যেটা হচ্ছে যে ডায়মন্ড বিচে নামাটাও কষ্টের, আর কেলিংকিং হচ্ছে তার চাইতে 5-6 গুণ বেশি কষ্টের। তো লেটস সি। সকালে একটু বৃষ্টি হওয়াতে একটু ভয়ে ছিলাম যে সারাদিন আবার বৃষ্টি হয় কিনা। বাট ইন্দোনেশিয়াতে একটা গুড পার্ট হচ্ছে যে এখানে বৃষ্টি আসলে বেশিক্ষণ থাকে না, একটু হয়েই আবার এই যে দেখেন কি সুন্দর রোদ উঠে গেছে। সো লেটস সি, যদি রাস্তাঘাট ঠিক থাকে তাহলে নামার প্ল্যান আছে। যদিও ভাবি আমার বারবার মানা করতেছে, বাট আমি প্ল্যান করে আসছি যে নামবো। সো ওইটাতেই আছি এখন। এটা না নামলে আসলে খারাপ লাগবে, বিকজ নিচে অ্যাডভেঞ্চার করে নিচে গিয়ে যে জিনিসটা দেখতে পারবো ওইটাই হচ্ছে আসলে প্রাপ্তি। উপর থেকে জাস্ট ছবি তুলে চলে গেলাম, এটা আসলে মন ভরবে না। ওটাই আর কি, দেখা যাচ্ছে। খাবারটা অর্ডার করলাম। চিকেন সাথে ওই সাম্বাল। কি এটা? আর এই ভিউটা অর্ডার করছি কারণ এখানে একটু দাম বেশি। সো ভিউর জন্য কিছু এক্সট্রা পে করতে হয়। ব্রেকফাস্ট করে আমরা কেলিংকিং বিচের যেখান থেকে নামার সিঁড়িটা সেদিকে চলে যাচ্ছি। আর এখানে এসেই পুরো মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছি। নিচে কেলিংকিং বিচ, বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে বিচের উপরে। আর এই খাড়া পাহাড়ের উপরে আমরা এখন দাঁড়িয়ে আছি। যদি নিচে নামতে হয় তাহলে সামনে দিয়ে সিঁড়ি আছে, ওটা দিয়ে নামতে হয়। অলরেডি উপর থেকে দেখতে পাচ্ছি যে বেশ অনেকগুলো মানুষ নিচে নেমে গেছে, আর উপর থেকে তাদেরকে একদম পিঁপড়ের মতো লাগছে। আর এখানে এটা হচ্ছে ছবি তোলার জায়গা। এখান থেকেই ব্যাকগ্রাউন্ডে ডাইনোসরের পায়ের মতো শেপের যেই পাহাড়টা দেখা যায়, এই পাহাড়কে ব্যাকগ্রাউন্ডে রেখেই সবাই ছবি তোলে। কেলিংকিং নামকরণটাও এই শেপটার কারণেই। এটাকে দেখতে ডাইনোসরের পায়ের মতো লাগে, ক্লয়ের মতো। সো ওই বেসিসে হচ্ছে এটার কেলিংকিং বিচ নাম দেওয়া। আর এখানে নামা যায়, অনেক রিস্কি। ওই যে দূরে মানুষজন একটু এগিয়ে গিয়ে ছবি তুলছে। আর আরেকটু পরে আমরা দেখাবো, আমরা যেহেতু নামবো নিচে। সো ট্রেইল করা আছে, সিঁড়ি দেওয়া আছে, পাথরের খাঁজ কাটা আছে, সেফটির জন্য দুই পাশে রেলিং দেওয়া আছে। তারপরও কিন্তু খুবই রিস্কি এখান থেকে নামা। কেলিংকিং বিচ আমার বাকেট লিস্টে থাকা প্লেসগুলোর মধ্যে একটা। সো আমি ডিটারমাইন্ড যে আমি এখানে নামবই।
আপনারা যদি কেউ নামেন তাহলে অবশ্যই আগে একটু চিন্তা ভাবনা করে নেবেন, বিকজ দেখতেই পাচ্ছেন বেশ রিস্ক নিয়ে কিন্তু নামতে হয়। সো যদি নামতে চান আপনার ক্যাপেবিলিটি চিন্তা করে আপনি কতটুকু হাইকিং বা ট্রেকিং করতে পারবেন সেটা মাথায় রেখেই ডিসিশনটা নেবেন। এখানে নামা এবং ওঠার পুরো পথটাতেই প্রচুর কনফিউজড মানুষ দেখা যায়। কেউ কেউ একটু নামার পরেই ডিসিশন নিতে পারে না যে আর কি নামবে কি না, নাকি এখান থেকে ব্যাক করা উচিত। কারণ একটু পরপরই মনে হচ্ছে যে না, এর পরের জায়গাটুকু হয়তো অনেক কঠিন, নামা সম্ভব না। প্রচুর কনফিউজড, জায়গায় জায়গায় মানুষ দাঁড়িয়ে আছে, চিন্তা করছে যে আর নামবে কি না, নাকি ব্যাক করবে। আবার লোভ সামলাতেও পারছে না, বিকজ উপর থেকে দেখে যেটা বোঝা যাচ্ছে যে নিচে নামাটা কঠিন হলেও নিচে নামার পরে যেই বিচটাতে আমরা যেতে পারবো এইটা অসাধারণ। যত নিচে নামছি আর অবাক হয়ে দু চোখ ভরে দেখছি এই ভয়ঙ্কর সৌন্দর্য। দুই পাশে দুইটা বিচ, একটা বিচ তো তাও অ্যাক্সেস করা যায়, কেলিংকিং বিচ, বাট ওই পাশে আরেকটা বিচ আছে যেখানে নামার কোনো উপায় নেই, উপর থেকে শুধু দেখা যায় বিচটা। এত দূর নামলাম, এটা মনে হয় 5 ভাগের 1 ভাগ হবে। 5 ভাগের 1 ভাগ না, 5 ভাগের 1 ভাগ না, 40% আসছে আর কি, 60% বাকি। বাট এই 60%ই হচ্ছে সবচেয়ে খারাপ জায়গা। Now the hardest part. বেয়ে আসছি ওই যে উপর থেকে সিঁড়ি ছিল পুরাটা, একটা মানে বেশিরভাগই সিঁড়ি ছিল, হচ্ছে যে পাথর। এখন নামতে হবে যে দিক দিয়ে, বেশ খারাপ দেখা যায়। এখনো অর্ধেকও আসি নাই মনে হয়, এখনো নিচের মানুষগুলোকে পিঁপড়ের মতোই লাগতেছে, ওই যে কেউ সাঁতার কাটতেছে আর বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়তেছে। উপর থেকে যতবারই দেখছি ততবারই লোভ লাগছে, মানে এই বাধা বিপত্তি পার হতে ইচ্ছে করছিল না, ইচ্ছে করছিল যে এখান থেকে একদম লাফ দিয়ে ডিরেক্ট পানিতে পড়ি। এত নীল পানি আর এত বড় বড় ঢেউ আমরা উপর থেকে দেখছিলাম যে খুবই লোভনীয় একটা সৌন্দর্য এটা। না, আমার কাছে মনে হচ্ছে যে আমি এটা নামতেই হবে, যদি না নামি তাহলে বালিতে আসাই আমার বৃথা। আমরা একটু আগেই যে বাঘটা দেখিয়েছিলাম, এই যে পেছনের এই বাঘটা, এ পর্যন্তই বেশিরভাগ মানুষ আসে যারা অতটা রিস্ক টেকার না, তারা এখান পর্যন্ত এসে ছবি টবি তুলে উপরে উঠে যায়। ওটুকু আসতেও প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগে। আর আমরা এখন আরও অ্যাডভান্স লেভেলে যাচ্ছি। এই যে এই জায়গাগুলো কিন্তু অতটা স্ট্রাকচার্ড না, কোনো রকমে পাথর কেটে কেটে একটু জাস্ট খাজ করা, যেটার মধ্যে পা রেখে রেখে নামতে হয়। এরকম কাঠের রেলিং দেওয়া আছে যেটা ধরে খুব কেয়ারফুলি নামতে হয়। আচ্ছা, নামার ক্ষেত্রে কিছু টিপস দিই, যদিও আপনারা আপনাদের ওন রিস্কে নামবেন, বিকজ আমি রিকমেন্ড করব না। যদি আপনি কনফিডেন্ট হন যে হ্যাঁ এটা আপনি হ্যান্ডেল করতে পারবেন প্রপারলি, তাহলে নামতে পারেন। বাট টিপসগুলো হচ্ছে, এখানে নামার সময় অত তাড়াহুড়া করার কিছু নেই। হ্যাঁ, আমরা খুব ধীরে সুস্থে আস্তে নেমেছিলাম, কারণ তাড়াহুড়া করতে গেলেই হচ্ছে হাঁপিয়ে উঠতে হয়। আর খুব আস্তে আস্তে নামার সময় হাতটা পেছন দিকে রাখবেন, যাতে স্লিপ খেলেও হাত দিয়ে যাতে কন্ট্রোল করা যায়। আর অবশ্যই দেখে শুনে পা ফেলতে হবে, স্টেপগুলো না দেখে ফেললে যে কোনো সময় পড়ে যাওয়ার রিস্ক থাকে। নিচে নামার কঠিন যুদ্ধ চলতেছে। আমরা একটু পরপরই থেমে থেমে সবাইকে সাইড দিয়ে দিচ্ছিলাম, বিকজ আমরা খুবই সময় নিয়ে নামছি যাতে হাঁপিয়ে না উঠি। অবশেষে আমরা একদম নিচে চলে আসি, আর মাত্র কয়েকটা স্টেপ। ভেরি এক্সাইটেড কেলিংকিং বিচে পানিতে নামার জন্য। অনেক পরিশ্রমের পরে এখানে আসতে পারলাম। উপরে কোত্থেকে নামছি দেখা যাচ্ছে না কিছু, উপরের মানুষজন আমাদের দেখতে পাচ্ছে না, আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না। এইটা ছিল লাস্ট অবস্টেকল, এটা বেয়ে আমরা চলে আসলাম কেলিংকিং বিচে।
এসেই আমি দৌড়ে নেমে পড়লাম সাগরে। এখানকার ঢেউগুলো অনেক বড় বড়। আমার এই যে শার্টটা পরা দেখছেন, এই শার্টের বোতাম ছিঁড়ে গেছিলো ঢেউয়ের ধাক্কায়। কারণ এর আগে আমরা বালিতে এসে অনেকগুলো বিচ ঘুরেছি, আমাদের আগের এপিসোডগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। আমরা বালি থেকে তো ফার্স্টে হচ্ছে উবুদে যাই, উবুদ থেকে চলে আসি হচ্ছে নুসা লেমনগানে, নুসা লেমনগানে থেকে নুসা চেনিনগান ঘুরি, নুসা চেনিনগান থেকে আমরা চলে যাই হচ্ছে লম্বকে আমরা প্রায় 5 দিনের মতো ছিলাম। ওখানকার ঝর্ণা, ওখানকার সুন্দর সুন্দর বিচগুলো, প্রত্যেকটা বিচ আমরা ঘুরেছি, প্রত্যেকটা ঝর্ণা আমরা দেখেছি। লম্বক থেকে আমরা চলে গিয়েছিলাম গিলি এয়ারে, গিলি এয়ার থেকে একদিন থেকে আমরা চলে আসি গিলি মেনোতে একদিন থেকে আমরা চলে আসি গিলি ট্রাওয়ানগানে আমরা 2 দিন ছিলাম। ওখানে আমরা স্নরকেলিংও করেছি, অসাধারণ স্নরকেলিং ছিল সেটা। সব কিছু শেষ করে আমরা এরপরে চলে আসি হচ্ছে এখন নুসা পেনিদায় আমরা 3 রাত ছিলাম। সো এসে শুরুতেই ঘোরাঘুরি করি টুকটাক। এরপরে আমরা গতকালকে ডায়মন্ড বিচে চলে যাই, ডায়মন্ড বিচ থেকে আমরা তেমেলিং বিচে যাই, তারপরে ওখান থেকে আমরা আজকে সারাদিন প্ল্যান রেখেছি এই কেলিংকিং বিচের জন্য। এই যে এতগুলো বিচ আমি দেখলাম, সবগুলো বিচের ইউনিক ফিচার আছে, মানে এক একটা বিচের ঢেউয়ের স্টাইলের সাথে আরেকটা বিচ মেলানো যায় না, প্রত্যেকটা বিচই ডিফারেন্ট। এটা আপনারা যারা বিচ ভালোবাসেন তারা রিয়েলাইজ করবেন। সো আমার কাছে মনে হয়েছে যে ঢেউয়ের স্ট্রেংথের দিক থেকে কেলিংকিং বিচের ঢেউ অন্য লেভেলের, মানে এটা এখানে না আসলে আপনি টের পাবেন না। এটা হয়তো হতে পারে যে এটা একটা বের মতো, মানে 2 পাশ থেকে তো আসলে পাহাড় বেরিয়ে গেছে, আর এটা একটা পকেটের মতো ভিতরের দিকে ঢোকা, যে কারণে হয়তো ঢেউগুলো অনেক বেশি স্ট্রং এখানে। বাট বি কেয়ারফুল, এখানকার সাইনও দেওয়া আছে যে এখানকার ঢেউগুলো যেহেতু অনেক স্ট্রং, সো প্রায় সময় যেটা হয় যে ট্যুরিস্টরা হচ্ছে ঢেউয়ের তোড়ে ভেসে যায় দূরের দিকে। আর দূরে একটা গ্রুপ, ওরা হচ্ছে জেট স্কি নিয়ে আসছে। সো এই জেট স্কিরও প্যাকেজ আছে, আমরা নুসা লেমনগানে দেখেছিলাম এরকম একটা গ্রুপ ধরে ওরা হচ্ছে নুসা লেমনগান, নুসা চেনিনগান, নুসা পেনিদা, 3টা আইল্যান্ড যেহেতু একই সাথে, সো সবগুলো আইল্যান্ডই হচ্ছে এই প্যাকেজের মধ্যে ঘোরায়। বাট এই বেশ এক্সপেন্সিভ, প্রাইস সম্ভবত পার পারসন 1.6 মিলিয়ন আইডিয়ার এরকম কিছু একটা, আমি নেইনি বিকজ অনেক এক্সপেন্সিভ ছিল। আর 1.6 মিলিয়ন মানে হচ্ছে প্রায় পার পারসন 10 থেকে 12 হাজার টাকার মতো 2 ঘন্টার জেট স্কি। তো আমরা থাইল্যান্ডে জেট স্কি করেছিলাম, এখানে এই জন্য আর আমরা ট্রাই করিনি। বাট আমার কাছে একদম মনে হয়েছে যে কেলিংকিং বিচে নেমে আমরা এই যে কষ্ট করে নামলাম, আর ওঠার সময় তো আরও কষ্ট। সো এই যে কষ্ট করে উঠবো, পুরোটাই না আসলে উসুল হয়ে যাবে। আমি ইচ্ছে করেই আমার পুরো ভিডিওটা রেখে দিয়েছি, বিকজ এটা আমার একটা মেমোরি হিসেবে থাকবে। আমি অনেক বছর পরে যখন পুরো ভিডিওটা দেখব, তখন আমার কাছে মনে হবে যে ইট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেসেস ইন মাই লাইফ আই হ্যাভ এভার ভিজিটেড। সো এটাই, আপনারা যারা বালিতে আসবেন তাদের কাছে আমি স্ট্রংলি রিকমেন্ড করব, যদি ভয় ডর কম থাকে তাহলে কেলিংকিং বিচে চলে আসবেন, নিচে নামবেন কষ্ট করে হলেও, আর এখানে আসলে এরকম অসাধারণ সময় কাটবে।
আমরা এখানে যখন নামছিলাম তখন 12টা বাজছিল আর কি, এখন বাজে 3টা। পুরো 3 ঘন্টা হচ্ছে আমরা এখানে। এখন চলে যাব। এখানে আসলে সারাদিন বসে থাকলেও প্যারা নাই, এত ভালো লাগার মতো একটা জায়গা। কেউ যদি আসেন এটা অবশ্যই, এখানে না আসলে আসলে বালি এসে লাভ নাই। এখন উঠে যাবো, সিঁড়ি দিয়ে উঠতে হবে, বেয়ে উঠতে হবে। দেখা যাচ্ছে ওরে আল্লাহ, মাত্র এইটুকু উঠলাম, এখনো অনেকখানি বাকি। আমরা খুব আস্তে আস্তে সময় নিয়ে উপরের দিকে উঠছি, একটু অনেকখানি চলে আসছি। এই যে পিঁপড়ার মতো হয়ে আছে মানুষজন, আমরা একসময় পিঁপড়ার মতো ছিলাম। একদম খারাপ। আমরা যেখানে দাঁড়াই আছি এখানে আসলে আমরা একটু টাইম নিয়ে উঠতেছি, ওই জন্য হচ্ছে যে একটু পরপর রেস্ট নিচ্ছি, কারণ তাড়াহুড়া করে উঠে লাভ নাই। অনেকে তাড়াহুড়া করে উঠতে যায়, পরে হাঁপায়া যায় অনেক। দরকার নেই, হাতে টাইম আছে, আস্তে আস্তে উঠবো। অবশেষে আমরা অনেকখানি উপরে চলে আসি, অলমোস্ট টপে। এটা একটা চমৎকার এক্সপিরিয়েন্স নিচ থেকে আমরা গ্যাদার করে নিয়ে এসেছি। এখানে যারা নিচে যায় নাই তারা জীবনও বুঝতে পারবে না যে কত বড় একটা জিনিস মিস করে ফেলছে। উপরে এসে আমরা প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম, সো একটা কোকোনাট অর্ডার করি আর এখান থেকে আমরা লাঞ্চ করে নিই। এখানকার খাবারের দাম একটু এক্সপেন্সিভ। এরপর আমরা আবার আমাদের রিসোর্টের দিকে ব্যাক করি। নুসা পেনিদার উঁচু নিচু আঁকাবাঁকা পথ ধরে আমরা আবার ব্যাক করছি কেলিংকিং বিচ থেকে। অনেকবার বলেছি, লাস্ট আরেকবার বলি, বালিতে আসলে কেলিংকিং বিচে আসবেন, এটা কোনোভাবে মিস করবেন না। আর সবচেয়ে ভালো হয় যদি আপনারা কাপল আসেন, তাহলে এরকম আমাদের মতো বাইক রেন্ট করে নেবেন। বাইক রেন্ট করে নিলে যখন যেখানে খুশি চলে যেতে পারবেন, আপনার ট্রান্সপোর্টেশন কস্ট অনেক কমে যাবে, প্লাস হচ্ছে খুবই কনভিনিয়েন্ট, আপনারা নিজেদের খুশি মতো ঘুরতে পারবেন। বাইক রেন্ট করতে হলে অবশ্যই আপনার লোকাল যেই ড্রাইভিং লাইসেন্সটা আছে এটা এখানে কাজ করবে না, ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসতে হবে। এটা নিয়ে আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে কীভাবে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা করবেন। ওটা বাংলাদেশ থেকেই ইস্যু করে নিয়ে আসলে এখানে পুলিশ ধরলেও কোনো ঝামেলা করবে না। এরপরে আমরা রিসোর্টে এসে একটু রেস্ট টেস্ট নিয়ে আমরা প্রথম দিন যে রেস্টুরেন্টটাতে খেয়েছিলাম ওয়ারং লন্টো, সেখানে চলে আসি। নুসা পেনিদাতে আমাদের এই রেস্টুরেন্টটার খাবারটাই খুব চমৎকার লেগেছে। এটা আমার ফেভারিট আইটেম চাপচে। এখানকার আইটেমগুলোর দাম খুব একটা বেশি না, চাপচে হয়তো 40K আইডিয়ার ছিল। তারপরে আমরা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই ফ্রি ছিল, চিকেন স্টেক ছিল, এগুলো 80 থেকে 90,000 আইডিয়া। সব কিছু মিলে ওয়ারং লন্টো আপনারা ট্রাই করতে পারেন। আমি লোকেশনটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে চলে আসবেন। নুসা পেনিদাতে আসলে এখানে মাস্ট ট্রাই করবেন লাঞ্চ আর ডিনার। আর এই তো আজকের ভিডিও এ পর্যন্তই। কালকে আমরা নুসা পেনিদা থেকে বালিতে ব্যাক করব, সো দেখা হচ্ছে বালিতে।